প্রণয় ঘরের সন্ধিতে পর্ব ২৪ লেখনীতে সালমা চৌধুরী। মিশু আশ্চর্য নয়নে শুভ্রকে দেখছে। ভেবেছিল তার প্রতি শুভ্রর বিন্দুমাত্র মনোযোগ নেই, কিন্তু যেই শুভ্র লিপস্টিকের সঠিক রং বলে দিল, অমনি মিশুর মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। মেয়েটা বয়সে খুব বেশি বড় না, অল্প বয়সে মাথায় আজেবাজে ভাবনার মতো শুভ্র তার মস্তিষ্কে জায়গা করে নিয়েছে। এই জায়গা চিরস্থায়ী নাকি ক্ষণিকের তা আজও বুঝতে পারছে না। তবে শুভ্রকে দেখতে মিশুর অন্যরকম শান্তি লাগে। শুভ্রর সাথে কথা বলতে ভালো লাগে, পিছু ঘুরতে ভালো লাগে। শুভ্রর যত্ন নেওয়াটা মিশুর কাছে দায়িত্বের অনুরূপ। মিশু একগাল হেসে মুখ থেকে ওড়না সরিয়ে বলল, তুমি খেয়াল করেছ, এখানে খেয়াল করার মতো কিছুই নেই। আজ বিয়েবাড়ির ৯০% মেয়েই এক রঙের লিপস্টিক দিয়েছে, তাই নিঃসন্দেহে বলতে পারি তুমিও তাই দিয়েছ। কি, তুমি সবার সাথে আমাকে তুলনা করলে? আমি আরও ভাবলাম তুমি তো সবার মতোই, ভিন্ন কোথাও হলে। মিশু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। শুভ্র মলিন কণ্ঠে বলল, আচ্ছা, আটকাবে না? তুমি নিজে থেকে এসেছিলে, নিজেই কথা বললে, এখন নিজেই চলে যাবে বলছ। আমি আর কি বলবো? তোমার কিছুই বলতে হবে না। মিশু রেগেমেগে উঠে চলে যেতে লাগলো। শুভ্র আর চোখে মিশুকে একবার দেখে পুনরায় ফোনে মনোযোগ দিল। নওমির নাম্বার বের করে কল করলো। এবারও কল বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না। নওমি তাজের রুমের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়ালো। তাজ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। নওমি গলা ঝেড়ে আস্তে করে বলল, আমি কি আসতে পারি? তাজ চোখ মেলে চাইল একবার। নওমিকে দরজায় দাঁড়ানো দেখে আর কিছুই বলল না। নওমি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, আমি কিন্তু নিজ দায়িত্বে রুমে চলে এসেছি, কেউ যেন বকা না দেয় আমাকে। তাজ নিশ্চুপ। নওমি তাজের সামনে চেয়ার টেনে বসলো। তাজের মনমরা চেহারা দেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? কিছু হয়নি। তুই কেন এসেছিস? কেন আসছি মানে? তুই হুট করে এসে মামার কাছে মাফ চাওয়া শুরু করলে, বিষয়টা অবিশ্বাস্য না? আমাকে গতকাল থেকে কতবার বললে মামাকে ম্যানেজ করার জন্য, আমিও সেভাবেই কথাবার্তা বলে সব ম্যানেজ করতেছিলাম। মাঝখান থেকে তুমি এসে এই কাজ করলে। মামা মামি তো এখন আমাকে সন্দেহ করছে। তোকে কেন সন্দেহ করবে? নওমি মুখ গোমরা করে বলল, ওনাদের দৃষ্টিতে ওনাদের ছেলে মানে তোমার জীবনে আমি ছাড়া কারো অস্তিত্ব নেই। কোনোদিন কোনো মেয়ে ছিলই না। আগে আমার সাথে প্রকাশ্যে ঝগড়া করতে, বিয়ের কথা হওয়ার পর থেকে সেটাও করছো না। তার মানে কি বোঝা যাচ্ছে? কি তুমি আমাকে পছন্দ করো? আমাদের বিয়ে তুমি মন থেকে মেনে নিয়েছ। তুমি চাকরির জন্য সময় নিচ্ছ, কারণ তুমি আমাকে বেকারের বউ বলে পরিচয় করাতে চাও না। তার জন্য মামারাও তোমাকে জোর করছে না। কিন্তু আজ কি হলো? আমি ২ ঘন্টা যাবৎ মামার সাথে কথা বলছি, একদম সিরিয়াস মুডে, কোনো প্রকার ফাজলামো করিনি। তারপর তুমি আবার এসে মাফ চাইলে। এখন ওনারা ধরেই নিয়েছেন আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। তোমার কিছু হয়েছে নয়তো আমার। মামা খুব সিরিয়াস হয়ে গেছেন। আমাদের বিয়ে বোধহয় এবার দিয়েই ছাড়বেন। নওমির কথা শেষ করার আগেই তাজ চিৎকার করলো, কানের কাছে বিয়ে বিয়ে করবি না প্লিজ। আচ্ছা, করব না। বিয়ে করার কোনো শখ আমার নেই, কিন্তু একজন দায়িত্বশীল বোন হিসেবে তোমার সমস্যা জানার অধিকার আমার আছে, তাই না? তাজ গুরুভার কণ্ঠে বলল, জানানোর মতো কিছু হলে অবশ্যই জানাতাম, কিছু নেই বলার। নওমি ভ্রুকুচকে প্রশ্ন করল, তুমি নীলু আপুদের বাসায় যাওনি? তুই যা, এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। এটা কিন্তু কথা ছিল না। তুমি বলেছিলে আজ সব কিছু ঠিক করে আসবে। যেতে বললাম তোকে। নওমি মাথা নিচু করে যেতে যেতে আবারও থামলো। ঘাড় ফিরিয়ে তাজের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মামা জিজ্ঞেস করলে কি বলবো? তোর যা ইচ্ছে। নওমি কয়েক সেকেন্ড নীরব তাকিয়ে রইল। তাজের কিছু একটা হয়েছে এটা বেশ বুঝতে পারছে, কিন্তু কি হয়েছে? তাজ এখন কিছুই বলবে না, হাজার জোর করলেও বলবে না। রাগ কমলে ঠিকই কল দিবে, মনের কথাগুলো শেয়ার করবে। নওমি নিজেকে সান্ত্বনা দিতে নিচে নেমে আসলো। তাজের আব্বু এখানে নেই, নামাজ পড়তে চলে গেছেন। নওমিকে দেখা মাত্র তাজের আব্বু ডাকলেন, এই নওমি শোন। বলো মামি। নওমির চেহারার মলিন ভাব সরিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তাজের আম্মুর চোখে মুখে দুশ্চিন্তা। চিন্তিত গলায় জানতে চাইলেন, তাজ কিছু বলল? কি বলবে? হঠাৎ কি হলো ওর? কথা নেই বার্তা নেই, আব্বুর কাছে মাফ চাইল। কিছু হয়েছে কি? হয়েছে তো। মাথা ভর্তি দুশ্চিন্তা ভর করেছে, ঠিক তোমার মতো।
তুমি যেমন সারাদিন ভাইয়াকে নিয়ে চিন্তা করো, তেমনি ভাইয়াও তোমাদের নিয়ে চিন্তা করে, কিন্তু কখনো প্রকাশ করতে পারে না। ছেলে মানুষ তো তাই। কিন্তু আজ হঠাৎ মন চাইলো, তাই মন খারাপের কারণ বলে দিল। তাই বলে মাফ চাইবে? আশ্চর্য। তুমি জানো আমি আম্মু আব্বুর সাথে যখন যেভাবে খুশি কথা বলি, চিৎকার করি, তারপর যখন পড়তে বসি তখন মাথায় ঘুরে আমি যে আম্মুকে এই কথাটা বললাম, এটা একদমই ঠিক হয়নি, আমার এক্ষুনি মাফ চাইতে হবে। তখন পড়া রেখে দৌড়ে যাই মাফ চাইতে। কখনো কখনো দিনে 10-15 বারও মাফ চাই। আব্বুর ক্ষেত্রে একটু কম, সেটা সপ্তাহে 3-4 বার হয়। আমি যদি দিনে 10 বার মাফ চাইতে পারি, তাহলে ভাইয়া কি 6 মাসে একবার মাফ চাইতে পারে না? তাজের আম্মু বিরক্তির স্বরে বললেন, তোর সাথে কথায় পারা যাবে না। নওমি একগাল হেসে বলল, আমি এখন যাই, আম্মু চিন্তা করবে। নওমি শোন, বলো। তাজকে ভাইয়া বলাটা এখন বন্ধ কর। ওমা কেন? এটা তোর অভ্যেস হয়ে গেছে, দেখা যাবে বিয়ের পরও ভাইয়া ভাইয়া করছিস। মানুষের সামনে আমাদের মানসম্মান থাকবে না। এখানেও আমি তোমাদের দোষী দেখি মামি, আমরা আবার কী দোষ করলাম? নওমি আশেপাশে চোখ বুলিয়ে দুকদম এগিয়ে গেল, তারপর ধীরস্থির কণ্ঠে বলতে শুরু করলো, তোমাদের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, সেই কথা কি আমাদের জন্মের পর বলা যেত না? তাহলে জন্ম থেকে ওগো হ্যাগো বলে বলে অভ্যেস করে ফেলতাম, কষ্ট করে ভাইয়া বলা শিখতে হতো না। সব দোষ তোমাদের। সময় থাকতে নিজেদের দোষ স্বীকার করো। তাজের আম্মু ধমকে উঠলেন, তোর মুখে কি কোনো কথা আটকায় না? আমার মুখে কোনো ছাঁকনি নেই মামি, কথা কোথায় আটকাবে? আমার মাথা গরম না করে চুপচাপ বাসায় যা। নওমি কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখলে আমার দু কথায় তোমার সহ্য হয় না, সেই তুমি আবার আমাকে বাড়ির বউ বানাতে চাও। জানি জানি বিয়ের পর সকাল বিকাল আমাকে বাড়ি থেকে বের করে দিবে, সবই জানি আমি। তাজের আম্মু চোখ রাঙাতেই নওমি এক ছুটে বাসা থেকে বেরিয়ে গেল। হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসে ফোনটা হাতে নিতেই দেখলো শুভ্র অনেকগুলো কল দিয়েছে। নওমি চটজলদি শুভ্রর নাম্বারে কল দিল। শুভ্র কল রিসিভ করেই বলল, তোমার মনে কি মায়াদয়া বলতে কিছুই আছে? কেন ভাইয়া, কি হয়েছে? কতগুলো কল দিয়েছি তোমাকে। আমি বাসায় ছিলাম না। কোথায় ছিলে? তোমাদের বাসায়। আমি বাসায় থাকলে তোমাকে একবারও যেতে দেখি না। কারণ কি? আমি দরকার ছাড়া তেমন যাই না। আজ একটু দরকার ছিল। কি দরকার বলো আমাকে? নওমি বলতে গিয়েও থেমে গেল। আস্তে করে শ্বাস ছেড়ে বলল, আমার আবার কি দরকার? এমনি বললাম। তোমার কি অবস্থা বলো? বিয়ের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, মোটামুটি শেষ। তোমার আসবে কবে ভাইয়া? তোমরা আসবে কবে ভাইয়া? আগামীকাল বিকেল নাগাদ চলে আসবো ইনশাল্লাহ। নওমি আদুরে কণ্ঠে বলল, তোমাদের ছাড়া বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগে। তোমরা চলে গেলে আমার একদম ভালো লাগে না। শুভ্র মৃদু হেসে বলল, আমিও তোমাকে অনেক মিস করব। শুধু আমাকে মিস করবে, আর কাউকে করবে না? তামজিদ ভাইয়া, রাফি, আন্নি, কাউকে না? করব, সবাইকেই মিস করব। এমন না হয় দেখো তোমাদের মিস করতে করতে সব ছেড়ে ছুড়ে তোমাদের কাছে চলে আসি। মানে? তেমন কিছু না। তাজের কি অবস্থা বলো? কল দিলে রিসিভ করে না, মেসেজ দিলে রেসপন্স করে না, সমস্যা কি? অনেক সমস্যা আছে, তুমি আসলে বলবো। নীলুর সাথে কোনো ঝামেলা? তা আমি বলতে পারবো না, তুমি এসো আগে, তারপর বলবো। ঠিক আছে, আজকের রাত শুধু অপেক্ষা করো, আগামীকালই চলে আসবো ইনশাল্লাহ। নওমি কল কেটে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তাজের রুমের জানালার পর্দাগুলো একপাশে সরানো। তাজকে সরাসরি দেখা যাচ্ছে, উদাসীনভাবে বসে আছে, দৃষ্টিতে শূন্যতা। নওমি পরপর দুবার ডাকলো, কিন্তু তাজের মধ্যে কোনো নড়চড় দেখা গেল না। নওমি রুম থেকে বের হতে যাবে, অমনি নওমির আম্মু এসে দরজায় দাঁড়ালো। নওমিকে বের হতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? তামজিদ ভাইয়াদের বাসায়। এত রাতে ওদের বাসায় কী কাজ? ভাইয়ার সাথে একটু দরকার আছে। নওমির আম্মু নওমির মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মধ্যে একটু পরিবর্তনও কি আসে না? কিসের পরিবর্তন আসবে? আমার মাথায় কি শিং গজাবে? তাজের সাথে তোর বিয়ের কথা পাকা হয়ে আছে, অথচ তোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নজরে আসে না। আগে ওদের বাসায় বারবার যেতিস, তাতে আমি কিছু বলিনি, কিন্তু এখনও তাই করছিস কেন? লজ্জা বলতে কিছুই নেই তোর মধ্যে? তোর আব্বু কিন্তু এসব একদম পছন্দ করে না। তার মানে কি বলতে চাচ্ছ, আমি এখন ওই বাড়িতে যাব না? মামা মামি আর তামজিদ ভাইয়াকে দেখে লজ্জা পাওয়ার ভান করব? হ্যাঁ, প্রয়োজনে তাই করবি। নওমি ওড়না টেনে মাথায় দিয়ে লাজুক ভাব নিয়ে বলল, এখন ঠিক আছে? আমার সামনে ভাব নিচ্ছিস কেন? তোমার সামনে প্র্যাকটিস করছি, ওই বাড়িতেও এখন থেকে এভাবে চলবো, হবে না? নওমির আম্মু শব্দ করে নিঃশ্বাস ছাড়লেন। অল্প বিস্তর রাগটুকু কণ্ঠে এনে বলল, তোকে মানুষ করতে আমি ব্যর্থ, সত্যিই ব্যর্থ। নওমি মিষ্টি হেসে বলল, তোমার ব্যর্থ মেয়ে একদিন কারো মানসিক শান্তি হবে, দেখে নিও। এখন আমাকে যেতে দাও।
এত রাতে কোথাও যাবি না তুই, তোর আব্বু নিচে ডাকছে তোকে, তাড়াতাড়ি আয়। নওমি আর কথা বাড়ালো না, আম্মুর কাছেই হনহন করে হাঁটতে লাগলো। একটু যেতেই আন্নি সামনে পড়ল। আন্নিও তাকে ডাকতে এসেছিল। নওমিকে যেতে দেখে আন্নি বলল, আপু তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, দেখে যাও আব্বু কী নিয়ে এসেছে। কী এনেছে? চলো আগে। নওমি নিচে নামতেই দেখলো ড্রয়িং রুমে মোবাইলের বক্স, নতুন ফোন, চার্জার, কাভার সব পড়ে আছে। নওমি কৌতূহলী কণ্ঠে আওড়ালো, আব্বু এটা কি আমার মোবাইল? নওমির আব্বু ফোন হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, না, তোমার আম্মুর জন্য এনেছি, কেমন হয়েছে দেখো। নওমির হাসি খুশি চেহারায় আধার নামলো। মনমরা হয়ে আম্মুর দিকে একবার তাকালো, উদাস গলায় বলল, আমি কতদিন যাবৎ ফোন চাইতেছি, তোমরা আমাকে একটা ফোন কিনে দিচ্ছ না, অথচ আম্মুর একটা থাকা সত্ত্বেও আরেকটা কিনে দিলে। তোর আম্মুর ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্যই নতুন কিনে এনেছি, তোমাকে তো দিতামই, গতকালই তাজকে বলেছিলাম ফোন যেহেতু কিনবই একসঙ্গে দুইটা কিনে ফেলি। তাজ সঙ্গে সঙ্গে নিষেধ করলো, বলল ওর ফোনটা নাকি কিছুদিন পর তোমাকে দিয়ে দিবে, আমি যেন অযথা টাকা নষ্ট না করি। কি বললে? ভাইয়া এই কথা বলেছে? আমাকে একটা ফোন কিনে দিতে তোমাদের অনেক টাকা নষ্ট হয়ে যাবে। লোকে ঠিকই বলে, তোমরা আসলে আমাকে একটুও ভালোবাসো না। একটা অ্যান্ড্রয়েড ফোনের আশায় থাকতে থাকতে আমার চেহারার ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। এখন আমি ঠিকমতো খেতেও পারি না, ঘুমাতে পারি না। বাবা মা হয়ে তোমরা এগুলো দেখো না? কোথাকার এক ছেলে তার পুরাতন ব্যবহার করা ভাঙা ফোন আমাকে দিবে বলেছে, এতেই তোমরা খুশি হয়ে গেলে। নওমির আব্বু আম্মু দুজনেই হাঁ করে আছেন। মাঝখান থেকে আন্নি বলে উঠল, আসলেই আপু ঠিকই বলেছে, আপু একদম কিছুই খেতে পারে না, মাঝরাতে ফ্রিজ খুলে আইসক্রিম খেতে খেতে বক্স ফাঁকা করে ফেলে, রান্নাঘরে তন্ন করে খাবার খোঁজে, বাসায় পেট ভরে ভাত খেয়ে একটু বাদেই রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট কাচ্চি দিব্যি শেষ করে ফেলে। এমনিতে কিন্তু কিছুই খেতে পারে না। কথাগুলো বলার মাঝেই নওমি আন্নির মুখ চেপে ধরল, রাগে কটমট করে বলল, আমি ফোন কিনতে পারলে তোকেও মাঝে মধ্যে দিব। আন্নি মুখ থেকে হাত সরিয়ে মৃদুস্বরে বলল, আব্বু আপুর ফোনটা সত্যি খুব দরকার, কিনে দাও না প্লিজ। নওমির আব্বু মৃদু হেসে বললেন, আচ্ছা আমি দেখছি কি করা যায়। নওমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, এবার মনে হয় ফোনটা পেয়েই যাব, এখন শুধু ফোন হাতে পাওয়ার অপেক্ষা। নওমির আব্বু ফের বললেন, আন্নি মা আমার, তাজকে ডেকে নিয়ে আসো তো, ফোনের সেটিংসটা করে দিয়ে যাবে আর নওমির ফোনের ব্যাপারেও কথা বলবো নে। নওমির মেজাজ গরম হয়ে গেল, রাগে কটমট করে বলল, আবার এই ছেলে, তোমরা একটা সহজ বিষয় বুঝতেই চাও না। তামজিদ ভাইয়া আমাকে ফোন কিনে দিতে রাজি হবে না। কেন বুঝতে চাও না তোমরা? আমি তোমাদের মেয়ে, তোমরা চাইলে আজ এক্ষুনি আমাকে ফোন দিতে পারো, কিন্তু না, তোমরা ওই ছেলের অনুমতির আশায় থাকো। কেন কেন কেন? নওমির আম্মু এগিয়ে এসে নওমির কাছে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে বললেন, আজ বাদে কাল তুই ওই তাজের বউ হবি, তাজের কথাই চলতে হবে। আমাদের মেয়ে বলে তখন আমরা যা খুশি অনুমতি দিতে পারবো না, তাই তোর ভালো মন্দ তাজকেই বুঝে নিতে দে। নওমি রাগে ফুলে কেঁপে উঠছে, গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলো, সারাদিন শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, জীবনে শান্তি বলতে কিছুই নেই। নওমি গজগজ করে নিজের রুমে চলে গেল। আন্নি তাজকে ডাকতে গেল। তাজ এখন কারো সাথে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। একটু পরপর নীলু কল করছে, হাজারখানেক মেসেজ পাঠিয়েছে, সরির পর সরি বলছে, তারপরও তাজের মেজাজ ঠান্ডা হচ্ছে না। আন্নির কথা শুনে বাধ্য হয়ে বলল, তুই যা, আমি আসছি। কোনো মতে চোখ মুখে পানি দিয়ে উঠে গেল। ফোনের সেটিংস ঠিক করতে করতে ফুপ্পির মুখে নওমির সব কথা শুনল। কাজ শেষে ধীর গলায় বলল, নওমির সাথে দেখা করে আসছি। নওমির আম্মু বারণ করতে চাইল, কিন্তু তাজ তার আগেই সিঁড়ি পেরিয়ে ছুটল। নওমির আব্বু মুচকি হেসে নওমির আম্মুর দিকে চাইলেন। নওমির আম্মুও মলিন হাসলেন। তাজ নওমির রুমের সামনে এসে গলা ঝেড়ে ডাকলো, মুস্কান। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তাজ শ্বাস টেনে আবারও ডাকলো, এই মুস্কান। কে? আমি। নওমি অভিমানী স্বরে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, চলে যাও। তোকে না দেখে আমি যাব না, দরজাটা খোল। আমি দরজা খুলব না। তাহলে আমি যাব না। এই যে আমি বসলাম। নওমি আর কিছু বলল না। নীরবতায় 5 থেকে 7 মিনিট কাটলো। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে নওমি আস্তে করে দরজাটা খুলল। খুলেই চমকে উঠল। তাজ সর্দি সর্দি দরজার সামনে বসে আছে। নওমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমাকে দেখে যাওয়ার কি আছে? তাজ মুচকি হেসে জবাব দিল,
তুই আমার মানসিক শান্তি। হাজার রাগ অভিমানের পরেও তোর সাথে কথা বললে শান্তি লাগে। তোকে দেখলে মনে ভালো হয়ে যায়। নওমি আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, যা বলছো বলছো, আম্মুর সামনে ভুলেও মানসিক শান্তির কথা বলিও না, তাহলে দেখবে কালই তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তাজ মৃদু হেসে বলল, আজ আসি রে, মনটা খুব খারাপ। এসব বিষয়ে অন্যদিন কথা হবে। ফোনের বিষয়েও কথা বলবো পরে। তোকে একটা কথা বলে যাই, ফুফা আর ফুপ্পির সাথে অযথা রাগ দেখাবি না, যার প্রভাব আমার উপর পড়ে। শুভ্ররা আজই ফেরার কথা, তাই নওমি আগেভাগেই বাসায় এসে অপেক্ষা করছে। তাজের আব্বু এতক্ষণ রুমে ছিলেন। ড্রয়িং রুমে নওমির কণ্ঠ শুনে উনিও বেরিয়ে এসেছেন। নওমি মামার সাথে গল্প করছে। তাজের আম্মুও মাঝে মাঝে দুই একটা কথা বলছেন। হঠাৎ তাজকে নামতে দেখে সবার নজর পড়ল সেদিকে। চেহারার গুরুগম্ভীর ভাব। তাজের আম্মু জিজ্ঞেস করলেন, কিরে তাজ, কোথায় যাচ্ছিস? সামনে। কিছু হয়েছে কি? না, তেমন কিছু না। তাজ কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গেল। তাজের আম্মু নওমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাজের কি হয়েছে? আমি কি জানি। তুই পার্মানেন্টলি আমাদের বাড়িতে চলে আয়, তাহলে সব জানতে পারবি। তুই না আসা পর্যন্ত আমার চিন্তা শেষ হবে না মনে হয়। নওমি একগাল হেসে বলল, তুমি এখন নিশ্চিন্তে থাকো, আমি এই বাড়িতে আসলে তোমার চিন্তা শুরু হবে। তখন রাত দিন এক করে চিন্তা করো, কেমন? কেন? সাধারণত শাশুড়িরা ঘরে ছেলের বউ আনে নিজের চিন্তা কমানোর জন্য, অথচ তুমি আমার মতো আস্ত একটা দুশ্চিন্তার গোডাউন ঘরে আনার জন্য উঠে পড়ে লেগেছ। তাই এই কয়টা দিন একটু রেস্টে থাকো, আমি আসলে তো চিন্তা করতেই হবে। চলবে। গল্পটি কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।